আসসালামু আলাইকুম। আশা করি সব ঠিকঠাক মতো শোনা যাচ্ছে। সব ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা কিংবা লাইভ রিলেটেড কোনো ইস্যু আছে কিনা সেটা তোমরা কমেন্টে জানাও। অ্যান্ড আমরা 2-1 মিনিট দেখি কয়েকজন জয়েন করলে তারপরে ক্লাস শুরু করব। সব শোনা যাচ্ছে কিনা একটু জানাইও কাইন্ডলি। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? আচ্ছা, তাইলে তোমাদের যদি এর আগের চ্যাপ্টারগুলোতে কোনো প্রবলেম থাকে তাইলে প্রবলেমগুলো তোমরা জানাও। আর কারো যদি কোনো প্রবলেম না থাকে তাইলে এই ক্লাস করার কোনো দরকার নাই, কারণ কমপ্লিশন ক্লাসগুলো শুধুমাত্র যাদের কোনো টপিকে ইস্যু আছে, বুঝতে পারো নাই, সেই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য, ঠিক আছে? তো শুধু শুধু ক্লাস করে তো টাইম ওয়েস্ট করার দরকার নেই, পড়ো। যদি কারো প্রবলেম থাকে তাহলে প্রবলেমগুলো জানাও। এর আগে পোস্টে কয়েকজন তাদের প্রবলেম জানাইছিল, তো আমরা ওইগুলো দিয়েই মেইনলি শুরু করব, ঠিক আছে? আচ্ছা, তো শুরু করি। প্রথমত একজনের প্রবলেম ছিল যে আলট্রা স্ট্রাকচার অফ কিডনি, অর্থাৎ বৃক্কের সূক্ষ্ম গঠন নিয়ে। তো বৃক্কের সূক্ষ্ম গঠন বলতে কি বুঝাইতেছে? সূক্ষ্ম গঠন বলতে বুঝাইতেছে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। আমরা মাইক্রোস্কোপে যেটা দেখতে পাবো বৃক্কের যেরকম দেখতে পাবো ওই বিষয়গুলো নিয়ে। তো এই জায়গায় বেশ কয়েকটা পার্ট আছে। আমরা সবাই জানি কি বৃক্কের একক কি? বৃক্কের একক হচ্ছে নেফ্রন। অ্যান্ড আমাদের যে স্নায়ুতন্ত্র আছে, স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন। সো এটা অনেক সময় অনেকে গুলায় ফেলে, এটা গুলায় ফেলানো যাবে না। তো চলো শুরু করি। দেখো, এখন বৃক্কের কার্যকারী একক কি? কার্যকারী একক হচ্ছে নেফ্রন। তো নেফ্রন রে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রেনাল কর্পাসল আর একটা হচ্ছে রেনাল টিউবিউল। সো সিম্পলি যদি আমরা বলি কর্পাসল, এই কর্পাসল শব্দের অর্থ কি? কর্পাসল শব্দের অর্থ হচ্ছে বডি। সো একটা অংশ আছে রেনাল বডি, অর্থাৎ যেই জায়গায় আমাদের ফিল্ট্রেশনটা হচ্ছে ওই জায়গাটারে বলতেছি আমরা বডি, মানে মেইন ফাংশনটা করতেছে। আর টিউবিউলস, টিউবিউল শব্দটা কই থেকে আসছে বলো তো? টিউবিউল শব্দটা আসছে টিউব থেকে। সো আমরা কি জানি, টিউব মানে হচ্ছে নালী। সো এই যে ফিল্ট্রেশন হইলো কিছু অংশে গ্লোমেরুলাসে, ওই গ্লোমেরুলাস থেকে বা ম্যালপিজিয়ান কর্পাসল থেকে ওইগুলা এখন বহন করে নিয়ে যাবে রেনাল টিউবিউল। সো টিউবিউল মানে কি? টিউব মানে তো নালী। আর কোনো কিছু শেষে যদি ইউএলই এটা থাকে, তার মানে এটার স্মল ভার্সন বোঝায় বা ছোট কিছু বোঝায়। যেমন আমরা যদি বলি ভেইন, ভেইন মানে কি শিরা, তাহলে ভেইনিউল মানে কি ছোট শিরা। তারপর আর্টারি, আর্টারি মানে কি ধমনী, তাহলে আর্টারিওল মানে কি ছোট ধমনী। ঠিক সেরকমই টিউব মানে নালী, অ্যান্ড টিউবিউল মানে ছোট নালী বা নালিকা, অর্থাৎ নালীর ছোট ভার্সন। সো এখন এই রেনাল কর্পাসল বা মালপিজিয়ান বডি, মালপিজিয়ান বডি, আচ্ছা, এই মালপিজিয়ান বডি থেকেও তোমরা একটা বিষয় খেয়াল রাখবা, সেটা হচ্ছে যে অনেকে এটা মিস্টেক করে ফেলে যে মালপিজিয়ান নালিকা কই থাকে। মালপিজিয়ান নালিকা থাকে ঘাস ফড়িংয়ে, আর মালপিজিয়ান বডি থাকে কিন্তু আবার মানুষের ক্ষেত্রে, ঠিক আছে? সো এখন এই যে মালপিজিয়ান বডি বা রেনাল কর্পাসল, এটা দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বোমান্স ক্যাপসুল এবং আর একটা হচ্ছে গ্লোমেরুলাস। এটা আমরা নিচে চিত্র থেকে খুব ভালোভাবেই দেখতে পারবো। চলো চিত্র থেকে দেখি। সো এই দেখো, এই হচ্ছে একটা নেফ্রন। এখন নেফ্রনের এই যে এই অংশটুকু, এই অংশটুকুরে আমরা বলতেছি রেনাল কর্পাসল। এখন রেনাল কর্পাসলের মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে গ্লোমেরুলাস আর একটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, ঠিক আছে? এখন গ্লোমেরুলাস কোনটা? গ্লোমেরুলাস হচ্ছে এই যে এই অংশটুকু, এই যে এই অংশটুকু হচ্ছে গ্লোমেরুলাস। এবং
সরি বোম্যান্স ক্যাপসুল। এবং গ্লোমেরুলাস কোনটা? গ্লোমেরুলাস হচ্ছে একটা জালিকা। কিসের জালিকা? জালিকা হচ্ছে আমাদের যে আর্টারিওলগুলো আছে এই জায়গায় এসে দেখো অনেক হচ্ছে জালির মতো স্ট্রাকচার গঠন করছে, এই স্ট্রাকচারটাই বলতেছি হচ্ছে আমরা গ্লোমেরুলাস। এখন গ্লোমেরুলাস কি কি দিয়ে গঠিত হয়েছে বা কোনটা আসলে আলটিমেটলি গ্লোমেরুলাস গঠন করছে? গ্লোমেরুলাস গঠন করছে হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল। অ্যাফারেন্ট শব্দের অর্থ কি? অ্যাফারেন্ট শব্দের অর্থ হচ্ছে অন্তর্গামী, অর্থাৎ এই দেখো এই যে রেনাল ধমনী, এই রেনাল ধমনী যখন বৃক্কের নেফ্রনে প্রবেশ করতেছে এইদিকে, যখন প্রবেশ করতেছে তখন এটারে বলতেছি হচ্ছে আমরা অ্যাফারেন্ট আর্টারিওল। সো এটা সিম্পলি প্রবেশ করলো, ধরো এটা হচ্ছে বৃক্কের নেফ্রনে ঢুকতেছে, এটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল। এখন অ্যাফারেন্ট আর্টারিওলটা অনেকভাবে ভাগ হয়ে যায়, অনেক ভাগে বিভক্ত হয়ে যায়, বিভক্ত হয়ে এই জালির মতো এক্সট্রা স্ট্রাকচার গঠন করে, গঠন করার পরে আবার সবাই একসাথে মিলিত হয়, মিলিত হয়ে বের হয়ে যায়। তাহলে যে এই পাশের অংশ যেটা প্রবেশ করতেছে এটারে আমরা বলতেছি হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল, এবং যেটা বের হয়ে যেতেছে এটারে বলতেছি আমরা ইফারেন্ট আর্টারিওল। এখন এই যে অ্যাফারেন্ট আর্টারিওল আর ইফারেন্ট আর্টারিওলের মাঝখানে যে জালির মতো অংশটা, অর্থাৎ অ্যাফারেন্ট আর্টারিওল অনেকভাবে বিভক্ত হয়ে যে অংশটা গঠন করলো এইটারে বলতেছি হচ্ছে আমরা গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস। এখন এই গ্লোমেরুলাসের চারপাশে এই গ্লোমেরুলাসের চারপাশে যে আবরণটা আছে কিংবা এই যে বাটির মতো অংশটা দেখতেছো, কাপের মতো অংশ, এইটারে বলতেছে হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। ঠিক আছে, আশা করি এইটুকু বুঝতে পারছো। সো আমরা এই পেলাম হচ্ছে বডি, মালপিজিয়ান বডি কিংবা রেনাল কর্পাসল। ঠিক আছে, এখন বাকি আরেকটা অংশ থাকে সেটা হচ্ছে রেনাল টিউবিউল। ঠিক না? এখন এই রেনাল টিউবিউলরে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউল বা নিকটবর্তী পেঁচানো নালিকা, 2 নাম্বার হচ্ছে হেনরি লুপ, এবং 3 নাম্বার হচ্ছে ডিস্টাল বা দূরবর্তী পেঁচানো নালিকা। সো এই নালিকাগুলোর কাজ কি? এই নালিকাগুলা হচ্ছে এই যে ফিল্ট্রেট গঠন হইলো আমাদের রেনাল কর্পাসলে, অর্থাৎ এই যে একটা রেনাল কর্পাসলের ছবি এই জায়গায় খুব সুন্দর করে দেওয়া আছে। দেখো এই যে মাঝখানের এটা হচ্ছে গ্লোমেরুলাস এবং এই চারদিকে এটা হচ্ছে আমাদের বোম্যান্স ক্যাপসুল। তো এই জায়গায় যে ফিল্ট্রেশন হইলো, ফিল্ট্রেশন হওয়ার পরে যে ফিল্ট্রেট তৈরি হইলো, এই ফিল্ট্রেটটা এখন এই রেনাল টিউবিউলের মধ্যে দিয়ে যাবে। এখন যাওয়ার সময় বিভিন্ন জায়গায় কিছু শোষণ করা লাগবে, আবার কিছু তোমার হচ্ছে সিক্রেশন করা লাগবে বা নিঃসরণ করা লাগবে। সো এই জায়গাগুলোর জন্য এইগুলা বিভিন্নভাবে সজ্জিত আছে, কিছু কিছু জায়গায় পেঁচানো আছে। পেঁচানো হইলে কি সুবিধা? পেঁচানো হইলে আমাদের যে ফিল্ট্রেটের ফ্লো যেটা যত দ্রুত যাইতেছে এই দ্রুততা কমানো যাবে পেঁচাইলে। এবং দ্রুততা কমানোর কি কারণ? তুমি যত কম দ্রুত যাবা, অর্থাৎ বেশি সময় নিয়ে যাবা, তখন কিন্তু তুমি ভালোভাবে শোষণ করতে পারবা বা পরিশোষণ করতে পারবা যে বিষয়গুলো। ঠিক না? এবং এতে সারফেস এরিয়াও বাড়বে। দুইটা সুবিধা, এক হচ্ছে গতি কমতেছে যার ফলে তুমি বেশি সময় পাইতেছো পুনঃশোষণ করার জন্য, এবং দ্বিতীয়ত হচ্ছে এই জায়গার সারফেস এরিয়া বাড়তেছে, অর্থাৎ পুনঃশোষণ করার জন্য বেশি জায়গা পাচ্ছি আমরা। ঠিক আছে, তো এখন এইটারে এই যে বডি, ম্যালপিজিয়ান বডি, এর পাশের যে অংশটুকু আছে একদম কাছে এই পেঁচানো জায়গা, এটারে বলতেছে আচ্ছা নিকটবর্তী পেঁচানো নালিকা, এবং তারপরের অংশটুকুরে বলতেছি হেনলি লুপ। সেটা একটা লুপ গঠন করছে না? দেখো এখন হেনলি রূপের ক্ষেত্রে এই জায়গাটা নিচের দিকে নামতেছে এবং এই জায়গাটা উপরের দিকে উঠতেছে। সো এই কারণে এটারে বলা হয় হচ্ছে অবরোহণ বাহু বা ডিসেন্ডিং বাহু, এবং যেটা উপরের দিকে উঠতেছে সেটারে বলা হয় হচ্ছে আরোহণ বাহু বা অ্যাসেন্ডিং বাহু। এবং এইটা পরবর্তীতে গিয়ে দেখো আবার একটা পেঁচানো জায়গায় তুলে হয়েছে, তাহলে এই প্রক্সিমালের তুলনায় এটা একটু দূরে না? সো এই কারণে এটা বলতেছি হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা বা ডিস্টাল পেঁচানো নালিকা। এবং সব শেষে যেটা তৈরি হইতেছে তখন এটা হচ্ছে সংগ্রহী নালী। ঠিক আছে, বা কালেক্টিং টিউবিউল, সিটি। এই হচ্ছে বৃক্কের আল্ট্রাস্ট্রাকচার। এখন এই বৃক্কের আল্ট্রাস্ট্রাকচার থেকে যে বিষয়টা আমাদের সবচেয়ে ভালোভাবে খেয়াল রাখা লাগবে সেটা হচ্ছে যেদের কোন অংশের কি কাজ। দেখো একটু নিচেই হয়তো দেওয়া আছে যে বৃক্কের কোন অংশের কি কাজ আছে, তো এই চিত্র দেখলে আরও ইজিলি বুঝতে পারবা। আর একটা কোশ্চেন ছিল এই জায়গায় যে নেফ্রনের প্রকারভেদ কত? আসলে নেফ্রনের প্রকারভেদ 2 ভাগই। এর আগের বইয়ে যদি 3 প্রকার দেওয়া থাকে সেটা হচ্ছে ভুল ছিল। নেফ্রন 2 প্রকার, এক হচ্ছে সুপারফিশিয়াল বা কর্টিক্যাল নেফ্রন আর জাক্সটা মিডুলারি নেফ্রন, এই 2 প্রকারই। এখন এদের কাজ মনে রাখা লাগবে যে সুপারফিশিয়ালের কাজ কি।
সুপারফিশিয়ালের কাজ হচ্ছে স্বাভাবিক অবস্থায় মূত্র তৈরি করে, ঠিক আছে। আর জাক্সটামেডুলারের কাজ কি, জরুরি অবস্থায় মূত্র তৈরি করে। আর এই পার্থক্যটা তোমরা হচ্ছে একটু জেনে নিবা, কাইন্ডলি পড়ে ফেলবা। আচ্ছা, এই ছকটা থেকে বেশ কিছু জিনিস তোমাদের হচ্ছে খেয়াল রাখা লাগবে। অ্যান্ড এই জায়গায় দেখো কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে, শোষণ। এই শোষণ শব্দগুলো কিন্তু ভুল, এইগুলো হচ্ছে পুনঃশোষণ। শোষণ শব্দটা ভুল। কারণ কি বলতে পারবা পুনঃশোষণ কেন? কারণ আমরা যখন খাবার খাইছি, খাবার খাওয়ার পরে পেট থেকে, অর্থাৎ আমাদের যে ইন্টেস্টাইন ছিল, ওই ইন্টেস্টাইন থেকে কিন্তু একবার শোষণ হয়েছে, হওয়ার পরে সেগুলো রক্তে গেছে এবং তারপরে বৃক্কে আবার শোষণ হইতেছে। সো এটা হবে পুনঃশোষণ, নট শোষণ। সো এখন এই জায়গায় যে কোন জায়গায় কোনটা শোষণ হচ্ছে এইটা একটু তোমাদের খেয়াল রাখা লাগবে। যেমন ধরো নিকটবর্তী পেঁচানো নালিকা, নিকটবর্তী পেঁচানো নালিকা থেকে কি কি পুনঃশোষণ হচ্ছে? পুনঃশোষণ হচ্ছে দেখো পটাশিয়াম, সোডিয়াম, তারপরে কি অ্যামিনো অ্যাসিড, ফসফেট, গ্লুকোজ। এখন এতগুলা মনে রাখতে যদি প্রবলেম হয়, যেগুলো শুধুমাত্র স্পেসিফিক সেগুলো মনে রাখবা, যেগুলো কমন সেগুলো মনে রাখা লাগবে না, ঠিক আছে। তারপরে দেখো ক্লোরাইড, বাইকার্বনেট, এই দুইটা। অ্যান্ড তারপরে আছে হেনলির লুপ। হেনলির লুপে কী কী শোষণ হইতেছে দেখো, এই জায়গায়ও সোডিয়াম, পটাশিয়াম আছে, ক্লোরাইড আছে, তারপরে ইউরিয়া। সো এইগুলো যে কমন, এইগুলো মনে রাখবা না। কি মনে রাখবা? যেগুলো এক্সট্রা আছে, অর্থাৎ এই যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এটা কিন্তু আমাদের হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকায় ছিল না, ঠিক আছে। তারপরে দেখো দূরবর্তী পেঁচানো নালিকা, এই জায়গায় কী কী শোষণ হয়? শুধু দুইটা জিনিস, পানি আর সোডিয়াম। এবং সংগ্রাহী নালীতে এই জায়গায় দেখো অনেকগুলো কমন, ইউরিয়া আছে, পানি আছে। সো যেগুলো দেখবে আনকমন, স্পেসিফিক আছে, ওইগুলো ভালোভাবে মনে রাখবা। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টার থেকে কি আর কোনো প্রবলেম আছে তোমাদের? ও আচ্ছা, তোমাদের হচ্ছে মেবি অর্নিথিন চক্রে প্রবলেম ছিল কারো। আচ্ছা, অর্নিথিন চক্র, এই হচ্ছে অর্নিথিন চক্র। এখন এই অর্নিথিন চক্রটা একটু মানে করে দিয়ে রাখছে, কঠিন করে দিয়ে রাখছে, তো সমস্যা নেই, এটার ডিটেলস কিন্তু আমাদের লাগবে না মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। তা যেহেতু একজন প্রবলেম বলছো, আমরা বলি। সো প্রথমে আমাদের ইউরিয়া তৈরি করা হবে। অর্নিথিন চক্রের মূল উদ্দেশ্য কি? ইউরিয়া তৈরি করা। এখন ইউরিয়া তৈরির ক্ষেত্রে আমাদের কি কি লাগবে? আমরা ইউরিয়ার সংকেত কি জানি, ঠিক না? NH2CO, NH2, ঠিক না? তাইলে এই জায়গায় কী কী লাগবে দেখো, এই সিও আনা লাগবে এবং NH2 আনা লাগবে। এখন এটা কই কই থেকে পাইতে পারি? এই সিও পাইতে পারি হচ্ছে আমরা কার্বন ডাইঅক্সাইড থেকে, এবং এই NH2 পাইতে পারি হচ্ছে NH3 থেকে। তাই আমাদের বডিতে যে এক্সট্রা কার্বন ডাইঅক্সাইড এবং এক্সট্রা অ্যামোনিয়া আছে, এই দুটো একসাথে যুক্ত হবে। যুক্ত হওয়ার ফলে যে একটা যৌগ তৈরি করবে, ওই যৌগটার নাম হচ্ছে কার্বামাইল ফসফেট। সো এখন কার্বামাইল ফসফেটের ক্ষেত্রে একটা এনজাইম আছে, এই জায়গায় এনজাইমের নাম কি? কার্বামাইল ফসফেট সিনথেটেজ। সো এই জায়গাটা একটু খেয়াল করবা যে সিনথেটেজ কখন বলবো অ্যান্ড সিনথেস কখন বলবো। দেখো সিনথেটেজ তখনই বলবো যখন এটিপি ইউজ হবে কোনো বিক্রিয়াতে, তখন সেটাতে বলবো হচ্ছে সিনথেটেজ। আর যদি এটিপি ইউজ না হয় তাইলে হচ্ছে সিনথেস বলবো। তার মানে এই জায়গা থেকে আমরা কি বুঝতে পারছি? এই যে কার্বামাইল ফসফেট তৈরি হইলো, এই জায়গায় দেখো তো কি কি যৌগ ছিল আমাদের? কার্বন ডাইঅক্সাইড ছিল, অ্যামোনিয়া ছিল। এই জায়গায় কোনো ফসফেট ছিল? ফসফেট ছিল না। তার মানে অন্য কোনো জায়গা থেকে ফসফেট আসছে। সো কই থেকে ফসফেট আসছে? সেটা হচ্ছে এটিপি ভাঙছে, এটিপি থেকে একটা ফসফেট আসছে এই জায়গায়, ঠিক আছে। সো কার্বামাইল ফসফেটে এটিপি ইউজ হয়েছে, এই কারণে আমরা কোন এনজাইম ইউজ করতেছি? কার্বামাইল ফসফেট সিনথেটেজ, ঠিক আছে, হইলো। এখন এই যে কার্বামাইল ফসফেট, এই অর্নিথিনের সাথে যুক্ত হবে, অর্নিথিন নামে যৌগের সাথে যুক্ত হবে। যুক্ত হয়ে কি তৈরি করবে? সাইট্রুলিন। তারপরে এই সাইট্রুলিন আবার যুক্ত হবে অ্যাসপার্টেটের সাথে, অ্যাসপার্টেটের সাথে সাইট্রুলিন যুক্ত হয়ে তৈরি করবে আরজিনোসাকসিনেট। এখন এই যে আরজিনোসাকসিনেট, এটা থেকে ফিউমারেট বের হয়ে যাবে। এই ফিউমারেট কই যাবে? ফিউমারেট চলে যাবে হচ্ছে ক্রেবস সাইকেলে। অ্যান্ড ফিউমারেট বাদ গেলে বাকি অংশ থাকবে হচ্ছে আরজিনিন। সো এই আরজিনিন থেকেই মেইনলি আমরা ইউরিয়াটা পাবো। কিভাবে পাবো? এটা হচ্ছে পানি যোগ করার মাধ্যমে। তো পানি যোগ করার মাধ্যমে মেইনলি হচ্ছে আমরা আরজিনিনটা ভেঙে ফেলতেছি। তাহলে এই বিক্রিয়ার নাম কি? আদ্র বিশ্লেষণ, ঠিক না? আরজিনিন
এটা পানির সাহায্যে আমরা ভাঙলাম, ভেঙে দুইটা যৌগ পাবো, একটা হচ্ছে ইউরিয়া এবং তার সাথে কি পাবো, অর্নিথিন। তাহলে এই বিক্রিয়ার নাম কি, এটা হচ্ছে আদ্র বিশ্লেষণ। সো এই হচ্ছে মোটামুটি একদম ইজিলি বলা। এখন এই জায়গায় দেখো, এই জায়গায় যে কঠিন কঠিন নামগুলো দেওয়া আছে না, এইগুলো তোমাদের হচ্ছে খুব মনে রাখা লাগবে না খুব একটা। এটা মনে রাখবে, দেখো ইজি কয়েকটা আছে। আর্জিনিনরে যে ভাঙবে তার নাম কি, আর্জিনেজ। তারপরে আর্জিনো সাকসিনেট, এটা যে ভাঙবে এর নাম কি, আর্জিনো সাকসিনেট, আর্জিনো সাকসিনেজ, এর সাথে শুধু যোগ করে দিবা, ঠিক আছে। তারপরে সাইট্রুলিন, সাইট্রুলিন থেকে আর্জিনো সাকসিনেট যে তৈরি হবে এর নাম কি, আর্জিনো সাকসিনেট সিনথেটেজ। এই জায়গায় টেজ আছে, তার মানে কি এই জায়গায় এটিপি ইউজ হয়েছে। অ্যান্ড লাস্টে অর্নিথিন ট্রান্স কার্বোমাইলেজ। এখন দেখো এই জায়গায় অর্নিথিন অ্যান্ড কার্বোমাইল একসাথে যুক্ত হয়েছে, এই কারণে এই জায়গায় হচ্ছে অর্নিথিন ট্রান্স কার্বোমাইলেজ ইউজ হয়েছে। সো এই জায়গা থেকে তোমাদের খুব কঠিনভাবে কিছু মনে রাখা লাগবে না, জাস্ট সিম্পলি মেইন যে বিষয়টা গুরুত্বপূর্ণ যে অর্নিথিন চক্র কোথায় হয় এবং অর্নিথিন চক্র থেকে আমরা কি পাই, ইউরিয়া পাই, ঠিক আছে। সো মেডিকেলের জন্য এইটুক মোটামুটি জানলেই হবে, অ্যান্ড একটা ওভারভিউ নিয়ে রাখবা জাস্ট। তারপরে অসমোরেগুলেশন। আচ্ছা, এই যে এই সবটা কিন্তু তোমাদের মনে রাখা লাগবে, অ্যান্ড এটা তো মাস্ট, এটা মিস করাই যাবে না। সো এটা একটু দেখা দিই, দেখো যদি রক্তের কয়েকটা অস্বাভাবিক উপাদান আছে, এখন এই অস্বাভাবিক উপাদানগুলো থাকলে কি কি বলা হয় এই উপাদানদের উপস্থিতিতে, এটা একটু জানবা। যেমন দেখো গ্লুকোজ, গ্লুকোজ থাকলে কি বলবো, গ্লাইকোসুরিয়া। তারপরে প্রোটিন থাকলে বলবো প্রোটিনিউরিয়া, লিপিড থাকলে লিপিউরিয়া, বিলিরুবিন থাকলে বিলিরুবিনিউরিয়া এবং রক্ত থাকলে হেমাচুরিয়া। এখন এইটা কোন কোন রোগের ক্ষেত্রে দেখা যায়, তাহলে বলো তো, রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় কখন, ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে, ঠিক আছে। তখন আমরা গ্লাইকোসুরিয়া দেখতে পাবো। ধরো বৃক্কের প্রদাহ হয়েছে, ইনফ্লামেশন হয়েছে, তখন কি ঠিকঠাকভাবে প্রোটিনগুলারে সে রিঅ্যাবজর্ব করতে পারবে না, অর্থাৎ প্রোটিনগুলা ইউরিনে দেখা যাবে, মূত্রে দেখা যাবে, এই কারণে এটা বলতেছি প্রোটিন ইউরিয়া। লিপিডের ক্ষেত্রে লিপিউরিয়া এবং বিলিরুবিন হয় কিসের ক্ষেত্রে, এই যে জন্ডিসের ক্ষেত্রে, এটাও মনে রাখবা। আচ্ছা, এই যে অসমো রেগুলেশনে বৃক্ষের ভূমিকা, এখন এটার ক্ষেত্রে আমাদের বোঝা লাগবে শুরুতে যে অসমো রেগুলেশন কি। তো দেখো প্রথমে যদি আমরা নামটা ভাঙি সিম্পলি, অসমো রেগুলেশন, এই জায়গায় আমরা দুইটা অংশ পাইতেছি, একটা হচ্ছে অসমো এবং পরেরটা হচ্ছে রেগুলেশন। সো অসমো শব্দটা কই থেকে আসছে, অসমো আসছে হচ্ছে অসমোলারিটি থেকে, অসমোলারিটি। এবং রেগুলেশন মানে কি, রেগুলেশন মানে হচ্ছে কন্ট্রোল করা, যেন বেড়ে না যায় বা কমে না যায়, বা বেড়ে গেলে কমে গেল, যেন একটা মানে তোমার কনস্ট্যান্ট রাখা কোনো কিছুরে, বাড়লে বা কমলে সেটা ঠিক রাখা, ঠিক আছে। এখন এই অসমোলারিটি কনস্ট্যান্ট রাখা লাগবে, এই হচ্ছে মেইন থিং। এখন অসমোলারিটি কি, অসমোলারিটি হচ্ছে ধরো লবণ আর পানির যে অনুপাত আছে এইটা। সো আমাদের বডিতে কি পরিমাণ লবণ থাকা লাগবে কিংবা কি পরিমাণ পানি থাকা লাগবে, এই বিষয়গুলোই হচ্ছে অসমোলারিটি দিয়ে মেনটেন করে। এখন ধরো সামহাও তোমার বডিতে হচ্ছে পানি কমে গেছে, তোমার বডিতে পানি কমে গেছে, তাহলে পানি যদি কমে যায় তাহলে কি করবে, অসমো রেগুলেশন পদ্ধতির মাধ্যমে তোমার পানি বাড়াবে। কিভাবে বাড়াবে, ধরো অ্যান্টি ডাইউরেটিক হরমোন এরা সিক্রেশন বাড়ায় দিবে, বাড়ায় দেওয়া পানি আবার আগের মতো নিয়ে আসবে। তারপরে ধরো সোডিয়াম আয়ন, সোডিয়াম আয়নের পরিমাণ আমাদের নর্মালি হচ্ছে থাকে ধরো 142 মিলিমোল পার লিটার। এখন ধরো এটা সামহাও কমে গেছে, সোডিয়াম আয়নের পরিমাণ যদি কমে যায় তাহলে কিন্তু বেশ প্রবলেম হবে, অর্থাৎ অসমো রেগুলেশন ঠিকঠাকভাবে হবে না। কারণ কি, অসমোলারিটি মেইনলি ডিপেন্ড করতেছে কার উপরে, লবণের উপরে। কোন কোন লবণ, সোডিয়াম আর পটাশিয়াম লবণ এবং পানি। সো পানি থেকে যদি সোডিয়াম কমে যায় তাহলে কি আমাদের অসমোলারিটিও কমে যাবে, তখন আবার এটারে আবার হাই করার দায়িত্ব কার, এই অসমো রেগুলেশন পদ্ধতির। অর্থাৎ সে শোষণ বাড়ায় দিবে, বৃক্ক থেকে সোডিয়ামের পুনঃশোষণ বাড়ায় দিবে। তারপরে ধরো পটাশিয়াম, পটাশিয়ামের পরিমাণ বেড়ে গেছে কিংবা হচ্ছে কমে গেছে, যদি বেড়ে যায় তাহলে কি করবে, সে মূত্রের মাধ্যমে
এই পটাশিয়াম রে বের করে দিবে বেশি বেশি পরিমাণ, বডি থেকে বাইরে বের করে দিবে। আর যদি কমে যায় তাহলে আবার পুনঃশোষণ করবে বৃক্ক থেকে, বেশি বের হতে দিবে না। সো এইভাবে মেইনলি হচ্ছে, মানে মেইন থিম হচ্ছে আমাদের যে পানি এবং সোডিয়াম আর পটাশিয়াম এই লবণের যে একটা রেশিও আছে কনস্ট্যান্ট, এটা আমরা সবসময় মেনটেন করব। যদি কমে যায় আবার আগের পজিশনে নিয়ে আসবো, আবার যদি বেড়ে যায় তাইলেও আবার আগের পজিশনে নিয়ে আসবো। ঠিক আছে, বুঝতে পারছো অসমোরেগুলেশন? বুঝতে পারছো কিনা একটু জানাই। স্যার একজন কোশ্চেন করছিল যে হেপাটাইটিস সি ভাইরাস এটা কি আরএনএ ভাইরাস নাকি হচ্ছে একসূত্রক ডিএনএ ভাইরাস? এটা হচ্ছে তোমার আরএনএ ভাইরাস, একসূত্রক ডিএনএ ভাইরাস না। বাট একটা কনসার্ন হচ্ছে তোমার লেটেস্ট এডিশনের বইতে যদি হচ্ছে একসূত্রক ডিএনএ ভাইরাস থাকে অ্যান্ড অপশনে যদি হুবহু দেখো যে একসূত্রক ডিএনএ ভাইরাস আছে, তাহলে হয়তো তোমাদের একসূত্রক ডিএনএ ভাইরাস অ্যান্সার করাই বেটার। কিন্তু বাস্তবিক অর্থে হেপাটাইটিস সি ভাইরাস হচ্ছে একটা আরএনএ ভাইরাস। আচ্ছা, তাহলে আর কোনো কোশ্চেন আছে ওই বিগত চ্যাপ্টার থেকে, অর্থাৎ বজ্র নিষ্কাশন থেকে আর কোনো কোশ্চেন আছে কারো? কোশ্চেন না থাকলে হচ্ছে আমরা পরবর্তী চ্যাপ্টারে যাই, অর্থাৎ আমাদের যে অণুজীব চ্যাপ্টার আছে অণুজীব চ্যাপ্টার থেকে কারো কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি বলো। তো কোশ্চেন তো হচ্ছে মেইনলি ওনারা মেইন বই থেকে করে, সো হাসান স্যারের বই থেকে সাধারণত করে। তো যদি একসূত্রক ডিএনএ ভাইরাস অপশনে থাকে তো ওইটাই অ্যান্সার করবো আর কি। ওনারা দেখো কোশ্চেন করার সময় কিন্তু সবসময় লেটেস্ট এডিশনের বই এনে ওই অনুযায়ী কোশ্চেন করবে। ওনারা তো আর পুরানো এডিশনের বই কিনে আনবে না। সো লেটেস্ট এডিশনের বইতে যেটা আছে ওইটাই অ্যান্সার হিসেবে তারা নিবে। রণজীব থেকে কারো কোনো কোশ্চেন থাকলে জানাও। কারো কি কোশ্চেন নাই? তাহলে কি অন্য চ্যাপ্টারে যাব? আচ্ছা, ব্লাডে কোনটা বেশি থাকে? দেখো বিষয়টা হচ্ছে যে আমাদের বডির ভিতরে যে ফ্লুইডগুলো আছে, এই ফ্লুইডগুলোর মধ্যে দুই ধরনের ফ্লুইড আছে। একটা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড এবং আরেকটা হচ্ছে ইন্ট্রা সেলুলার ফ্লুইড। সো এক্সট্রা সেলুলার ফ্লুইড কোনগুলো? এক্সট্রা সেলুলার ফ্লুইডগুলো হচ্ছে ধরো প্লাজমা, তারপর অর্থাৎ আমাদের ব্লাড, এই অথবা কোষের বাইরে বাইরে যে থাকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, দুইটা কোষের মাঝখানে যে থাকে এইগুলা। আর ইন্ট্রাসেলুলার ফ্লুইড হচ্ছে পটাশিয়াম, সরি, কোষের মাঝখানে যেগুলো থাকে। এখন এই যে এক্সট্রা সেলুলার ফ্লুইড এবং ইন্টারসেলুলার ফ্লুইড, এর মাঝে এক্সট্রা সেলুলার ফ্লুইডে সোডিয়ামের পরিমাণ বেশি থাকে এবং ইন্ট্রাসেলুলার ফ্লুইডে আবার পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে। বুঝতে পারছো? মানে এক্সট্রা সেলুলার ফ্লুইডে সোডিয়ামের পরিমাণ থাকে 142 মিলিমোল পার লিটার এবং ইন্টারসেলুলার ফ্লুইডে পটাশিয়ামের পরিমাণ থাকে হচ্ছে তোমার 140 মিলিমোল পার লিটার। সো এইগুলাই হচ্ছে মানে এক জায়গায় একটা বেশি আর একটা কম, এরকম ব্যালেন্স করে থাকে। ম্যালেরিয়ার জনুক্রম, ওকে। সো জনুক্রম পড়তে গেলে প্রথমে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে যে
তুমি যৌনক্রম দিয়ে কি বোঝো? যৌনক্রম শব্দটা দিয়ে কি বোঝো তুমি? যৌনক্রম মানে কি? ধরো এই যে যৌনু অর্থাৎ আমাদের যে সেক্সুয়াল আইডেন্টিটি অর্থাৎ হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড, এই বিষয়টা বারবার ডিভিশনের মাধ্যমে চক্রাকারে যখন আসতেছে তখন সেটাই বলা হচ্ছে যৌনক্রম। যেমন ম্যালেরিয়ার ক্ষেত্রে কিছু কিছু পর্যায়ে দেখা যায় হচ্ছে হ্যাপ্লয়েড দশা থাকে এবং কিছু কিছু পর্যায়ে দেখা যায় হচ্ছে ডিপ্লয়েড দশা থাকে। তো যে হ্যাপ্লয়েড দশা থেকে ডিপ্লয়েড দশা আবার হ্যাপ্লয়েড দশায় আসা, এই যে ক্রমান্বয়ে ঘটতেছে এই বিষয়টাই হচ্ছে যৌনক্রম বলে। ঠিক আছে? এখন ম্যালেরিয়া পরজীবীর দেহে যৌনক্রম কী কী আছে, এখন আমরা একটা হচ্ছে চার্ট দেখবো, এটা দেখলে আমরা বুঝবো যে ম্যালেরিয়ার যৌনক্রম কী কী। এখন যৌনক্রমের ক্ষেত্রে দুইটা দশা পাবো আমরা শিওর, একটা হচ্ছে হ্যাপ্লয়েড দশা এবং আর একটা হচ্ছে ডিপ্লয়েড দশা। ঠিক আছে? এখন আমাদের এই হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশা এই পুরো যৌনক্রম থেকে জাস্ট একটা জিনিসই মনে রাখা লাগবে যে কোনটা হ্যাপ্লয়েড দশা হয় এবং কোনটা ডিপ্লয়েড দশায় হয়। এখন দেখো হ্যাপ্লয়েড দশায় কিন্তু অনেকগুলো নাম, পুংগ্যামিট, স্ত্রীগ্যামিট, মাইক্রোগ্যামিটোসাইট, ম্যাক্রোগ্যামিটোসাইট, মেরোজয়েড, সাইজন, ট্রফোজয়েড, ক্রিপ্টোজয়েড, অনেকগুলা মনে রাখা টাফ। বাট দেখো ডিপ্লয়েড দশায় কী কী আছে? জাইগোট, উওসিস্ট এবং উওকিনেট। সো এই তিনটা জাস্ট মনে রাখবা যে ডিপ্লয়েড দশায় কী কী থাকে। সো এটা ইজিলি মনে রাখতে পারো যাও দিয়ে, যাও। সো জাইগোট, উওকিনেট, উওসিস্ট, এই তিনটা হচ্ছে 2n আর বাকি সবগুলো n। এই জায়গা থেকে জাস্ট এই জিনিসটাই জানা লাগবে, আর এর বাইরে কিছুই জানা লাগবে না মেডিকেলের জন্য। আর এই যে জায়গায় ডিটেলস লেখা আছে এগুলো কিছুই পড়া লাগবে না, জাস্ট এই শখ থেকে এইটুক দেখবা, তাই জন্য কভার, আর কিছুই লাগবে না। তারপরে ম্যালেরিয়ার জীবন চক্র না, চলো জীবন চক্রে যাই। এটাই হ্যাং করলো। আসছে। আচ্ছা, জীবনচক্রের ক্ষেত্রে দেখো কিছু কিছু সময় আছে যখন ম্যালেরিয়া মানব দেহের ভিতরে জীবনচক্র চালায় এবং কিছু কিছু সময় আসে যেগুলোতে হচ্ছে মশকির দেহে তাদের হচ্ছে জীবন চলে। সো তাদের জীবনের মেইনলি দুইটা স্টেজ, একটা সময় থাকে তারা মশকির দেহে এবং একটা সময় থাকে মানুষের দেহে। এখন যখন তারা মশকির দেহে থাকে তখন তারা যৌন জনন ঘটায়। সো যেহেতু যৌন জনন ঘটায় মশকির দেহে, এই কারণে মশকি হচ্ছে তাদের প্রাইমারি বাহক। ঠিক আছে? এবং মানুষের দেহে যেহেতু অযৌন জন্ম ঘটায় তাই মানুষ হচ্ছে সেকেন্ডারি বাহক। ঠিক আছে? বা পোষক। সরি, যে দেখো মানুষ, মানুষের দেহে কি এগুলো অযৌন জনন ঘটায়। সো অযৌন জনন ঘটায় দেখে এটা কি মাধ্যমিক পোষক বা ইন্টারমিডিয়েট পোষক বা সেকেন্ডারি পোষক। এবং মশকিতে যৌন জনন ঘটায়, এই কারণে এটা হচ্ছে নির্দিষ্ট পোষক বা ডেফিনিট পোষক বা প্রাইমারি পোষক। ঠিক আছে? এখন তাইলে আমাদের জানা লাগবে যে মানুষের দেহে সে কোন কোন স্টেজে থাকে এবং মশকির দেহে সে কোন কোন স্টেজে থাকে। সো মানুষের দেহে মেইনলি দুইটা স্টেজে থাকে, একটা স্টেজ ঘটে যকৃতে এবং আরেকটা স্টেজ ঘটে হচ্ছে রক্তে। সো যেটা যকৃতে থাকে সেটারে বলা হয় হচ্ছে হেপাটিক সাইজোগনি এবং যেটা রক্তে ঘটে সেটারে বলা হয় হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। ঠিক আছে? সো হেপাটিক মানে কি? হেপাটিক মানে হচ্ছে যকৃত এবং এরিথ্রোসাইট মানে কি? লাল রক্তকণিকা। সো এখন এই যে যকৃতে ঘটতেছে এটারও আবার দুই ভাগে ভাগ করা যাবে, সেটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি এবং এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এখন দেখো প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি কোনটা? এই প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির ক্ষেত্রে বেশ কিছু স্টেপ আছে এবং এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনিতেও বেশ কিছু স্টেজ আছে। দেখো এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি দেখি, এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনিতে আমাদের কী কী তৈরি হইতেছে? সাইজন্ট,
মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট এবং ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট। তো এই যে মেটাক্রিপ্টোমেরোজয়েট তৈরি হলো, তার মধ্যে এই মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েটগুলা আবার যকৃতরে অ্যাটাক করবে, যকৃতরে অ্যাটাক করবে। তো যকৃতরে অ্যাটাক করার ফলে এই যে প্রি এরিথ্রোসাইটিক সাইটোগনি এরা চলতে থাকবে, এবং ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট যেগুলা, এইগুলো হচ্ছে চলে যাবে এরিথ্রোসাইটে। আমরা হচ্ছে ডিটেলস দেখি। এখন দেখো এই টপিকটা কিন্তু অনেক বড়। তো রাজীব ভাই যখন পড়াইছে বেশ ভালোভাবেই পড়াইছিল, পুরো টপিকটা কিন্তু আমাদের কভার করা একটু টাফ। আমরা শুধু কিছু কিছু জায়গা দেখবো, যেই জায়গাগুলো হচ্ছে মনে রাখা লাগবে, ইম্পর্টেন্ট। সো হেপাটিক সাইজোগনি আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি এবং এক্স এরিথ্রোসাইটিক সাইজোগনি, ঠিক আছে? সো প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির ক্ষেত্রে আমরা দেখি, আচ্ছা, তো প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিতে আমাদের বডিতে কোন অবস্থায় প্রবেশ করে? এটা হচ্ছে স্পোরোজয়েট অবস্থায় প্রবেশ করে, এই জিনিসটা জানা লাগবে। তারপরে এইগুলো কেমোট্যাক্সিসের মাধ্যমে যকৃতে আসে। সো কেমোট্যাক্সিস কি? কেমোট্যাক্সিস হচ্ছে কেমিক্যালের প্রতি আকর্ষণ। সো কেমিক্যালের প্রতি আকর্ষণ করে করে সে যকৃতে আসলো। যকৃতে আসার পরে সে কী করবে? যকৃতের কোষে প্রবেশ করবে, অর্থাৎ স্টেপ 1 স্পোরোজয়েটের যকৃতে প্রবেশ। এখন যকৃতে প্রবেশ করার পরে সে কী করবে? সিম্পলি যকৃতে প্রবেশ করার পরে দেখো তুমি ঢুকছো যকৃতে, এখন তোমারে কিন্তু আমাদের যে বডির ইমিউন সিস্টেম, এই ইমিউন সিস্টেম মেরে ফেলতে পারে। সেই পরজীবী জানে যে আমাদের বডির ইমিউন সিস্টেম মেরে ফেলতে পারে, এই কারণে সে লুকায় যাবে। তো যখন লুকাবে তখন তারে কি বলবো আমরা? ক্রিপ্টোজয়েট। ক্রিপ্টো মানে কি? ক্রিপ্টো মানে হচ্ছে লুকানো অবস্থা, ঠিক আছে? সো মাকু আকৃতির স্পোরোজয়েট প্রবেশ করলো, স্পোরোজয়েট প্রবেশ করার পরে সে হচ্ছে ক্রিপ্টোজয়েটে পরিণত হবে। এখন এই যে ক্রিপ্টোজয়েটের মধ্যে সে লুকায় আছে, ঠিক আছে, কিন্তু লুকায় থাকাই তো তার একমাত্র উদ্দেশ্য না। তার এক উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হচ্ছে বংশবৃদ্ধি করা। সে তখন সে বারবার ডিভাইড হবে, বারবার হচ্ছে কোষ বিভাজন করবে। কোষ বিভাজন করে করে এই একটা ক্রিপ্টোজয়েটের মাঝেই অনেকগুলো হচ্ছে নিউক্লিয়াস তৈরি করবে বা কোষ তৈরি করবে। তখন আমরা সেটাকে বলবো হচ্ছে সাইজন্ট। সো এখন এই সাইজন্ট যে আছে, সাইজন্টের ভিতরে যে নিউক্লিয়াসগুলো ছিল, দেখো অনেকগুলো নিউক্লিয়াস ছিল না? সো এইগুলো কি করবে? এইগুলো আবার নিজেদের বাইরের দিকে একটা স্তর নিবে, নিজেদের বাইরের দিকে আরেকটা প্রোটেকশন গঠন করলো, করে তখন এটার নাম নিবে হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েট, ঠিক আছে? এই যে সাইজন্টের দশায় যে নিউক্লিয়াসগুলো ছিল ওইগুলো সবগুলো হচ্ছে মেরোজয়েট। তারপরে এইগুলো লুকাইলো, তখন এর নাম দিলাম হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েট। এখন এই ক্রিপ্টোমেরোজয়েটগুলো যকৃত কোষ ভেঙে বের হয়ে আসবে, ভেঙে আবার নতুন যকৃত কোষে আক্রমণ করবে। তারপরে আবার এই দশা তৈরি হবে সাইজন্ট, তারপরে আবার হচ্ছে মেটাক্রিপ্টোমেরোজয়েট তৈরি হবে। মেটা মানে কি? মেটা মানে হচ্ছে চেঞ্জ। সো মেটাক্রিপ্টোমেরোজয়েট মানে কি? এটা একটা চেঞ্জিং ফেজে আছে, চেঞ্জিং ফেজ। মেটা মানে চেঞ্জ, সো এটা একটা চেঞ্জিং ফেজে আছে। এখন কি কি চেঞ্জ হবে? এই মেটাক্রিপ্টোমেরোজয়েট একটা পরিণত হবে হচ্ছে বড়, সো সেটারে বলবো ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট, এবং একটারে বলবো হচ্ছে ছোট, সেটা মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট। এখন এই ম্যাক্রো আর মাইক্রো এর মধ্যে ম্যাক্রোটা হচ্ছে আমাদের স্ত্রী হিসাবে কাজ করবে এবং মাইক্রোটা হচ্ছে পুরুষ হিসাবে কাজ করবে, ঠিক আছে? তো চলো যাই নিচে। ঠিক আছে, তো এখন দেখো প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি চক্রে যে ক্রিপ্টোমেরোজয়েট তৈরি করলো না, এই ক্রিপ্টোমেরোজয়েটগুলো যখন আবার আমাদের যকৃত কোষে অ্যাটাক করবে তখন এটারে বলবো হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এখন এই জায়গায় আবার সাইজন তৈরি করবে অনেকগুলো বিভাজনের মাধ্যমে, তারপরে মেটাক্রিপ্টোমেরোজয়েট তৈরি হবে, এবং মেটাক্রিপ্টোমেরোজয়েট থেকে কি ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট এবং মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট তৈরি হবে। তো যে মাইক্রোগুলো আকারে ছোট এবং ম্যাক্রোগুলো আকারে বড় বুঝলাম। আচ্ছা, বড় আকৃতির গুলা অর্থাৎ ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েটগুলো নতুন কোষে আক্রমণ করবে, এবং যে ছোট আকৃতি, দেখো ছোট আকৃতি চলাচলের সুবিধা, এই কারণে যকৃত থেকে বের হয়ে আসবে, এসে হচ্ছে রক্তস্রোতে এসে লোহিত রক্তকণিকারে আক্রমণ করবে, ঠিক আছে? তারপর এরিথ্রোসাইটিক সাইজোগনি, যখন লোহিত রক্তকণিকারে আক্রমণ করলো আমাদের মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েটগুলো, তখন শুরুতে হয়ে যাবে হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি, অর্থাৎ আমাদের রক্তে যে বিষয়টা, রক্তের যে হচ্ছে স্টেজ, ওই রক্তের স্টেজ চলে আসলো। এখন রক্তের স্টেজ চলে আসার বলে এই জায়গায়
বেশ কয়েকটা টপিক আছে বা স্টেজ আছে, সাব স্টেজ আছে। সেটা হচ্ছে প্রথমত ট্রোফোজয়েড। সো ট্রোফো শব্দের অর্থ কি? ট্রফো শব্দের অর্থ হচ্ছে নিউট্রিশন। সো রক্তেশের প্রধান কাজ হচ্ছে নিউট্রিশন নেওয়া, অনেক খাদ্য খাবে, খেয়ে খেয়ে বড় হবে, মোটা হবে। সো তখন এটারে বলবো হচ্ছে আমরা ট্রোফোজয়েড। সো এই কী খাবে? এই যে হিমোগ্লোবিন ভক্ষণ করবে, ঠিক আছে। তারপরে সিগনেট রিং। সিগনেট রিং হচ্ছে ধরো এই যে এরকম একটা রিং এবং এই জায়গায় একটা তোমার পাথর বসান, এই বিষয় এই রিংটারে বলা হচ্ছে সিগনেট রিং। সো যখন সে খেয়ে খেয়ে মোটা হবে, তার বডির যে নিউক্লিয়াস ছিল, এই নিউক্লিয়াসটা প্রান্তের দিকে চলে যাবে এবং এরকম একটা জায়গায় কোনায় অবস্থান নেবে, পেরিফেরিতে চলে যাবে। সো এই অবস্থায় সিগনেট রিংয়ের মতো দেখতে লাগতেছে না অনেকটা, এই কারণে সিগনেট রিং। তারপরে অ্যামিবয়েড ট্রোফোজয়েড। সো এই ট্রোফোজয়েডটা তখন হচ্ছে অ্যামিবার মতো অবস্থা তৈরি করবে, আর এই জায়গায় এই সাফনার্স দানা তৈরি হয়, অ্যান্ড সাফনার্স দানা দেখেই ম্যালেরিয়া রোগ শনাক্ত করা হয়। তাহলে ম্যালেরিয়া রোগ শনাক্ত করতে হলে কোন স্টেজ পর্যন্ত যাওয়া লাগবে? এই অ্যামিবয়েড ট্রোফোজয়েড স্টেজ পর্যন্ত যাওয়া লাগবে। তারপরে আবার সাইজন্ট, অনেকগুলো বিভাজন হবে, বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা জিনিস তৈরি করবে যারা বলবো সাইজন্ট। তারপরে আবার দেখো মেরোজয়েড তৈরি হবে। সো মানে আগের স্টেজগুলোই মোটামুটি হচ্ছে রিপিট হবে। তারপরে দেখো, তারপরে হচ্ছে মেইন কাজ যে গ্যামিটোসাইট গঠন করবে। এখন পুং গ্যামিটোসাইট গঠন করবে মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েডগুলো, এবং এদের সাইটোপ্লাজম হবে হালকা নীল বর্ণের। এবং যেগুলো ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড ছিল সেটা গঠন করবে হচ্ছে স্ট্রি গ্যামিটোসাইট, এবং এদের সাইটোপ্লাজম কি ঘন নীল, একটা হালকা নীল একটা ঘন নীল, এটা খেয়াল করবা। এবং এই যে গ্যামিটোসাইটগুলো গঠন হইলো, এগুলো যদি মানুষের বডি থেকে মশকির বডিতে 7 দিনের মধ্যে না যায়, তাহলে গ্যামিটোসাইটগুলো ধ্বংস হয়ে যাইতে থাকে, ঠিক আছে। অর্থাৎ মানুষের রক্তে 7 দিনের বেশি বাঁচে না, তো এটাও একটু খেয়াল রাখবো। এখন ধরো এই যে 7 দিনের মধ্যেই কোনো মশকি তোমারে কামড় দিচ্ছে, তখন বডি থেকে এই যে গ্যামিটোসাইটগুলো, এই গ্যামিটোসাইটগুলো চলে গেল হচ্ছে মশকিতে। আর এই যে এই জায়গায় দেখো সুপ্তাবস্থা আছে, সুপ্তাবস্থাগুলো মুখস্থ করা লাগবে মাস্ট। এখন মশকির দেহে কি কি জীবনচক্র আছে? মশকির দেহের জীবনচক্র প্রথমে আছে হচ্ছে তোমার গ্যামিটোগনি, এবং দ্বিতীয়ত আসে হচ্ছে স্পোরোগনি। এখন গ্যামিটোগনি আর স্পোরোগনি কি সেটা আমরা দেখি। সো গ্যামিট, গ্যামিট শব্দটার কি বুঝতেছি? এটা হচ্ছে যৌন জনন রিলেটেড কিছু আছে। সো যখন আচ্ছা হিস্টোন প্রোটিন কি বলতেছি, গ্যামিটোগনি। এখন এই যে গ্যামিট মানে বুঝতেছি যৌন জনন রিলেটেড কিছু। সো মশকির ক্রপের অভ্যন্তরে তো যৌন জনন ঘটবে আমরা জানি। সো যে পোর্শনটাতে যৌন জনন ঘটবে ওই স্টেজটারে বলতেছি গ্যামিটোগনি, এবং যেটায় যৌন জনন ঘটতেছে না মশকির দেহে সেটারে বলতেছি হচ্ছে আমরা স্পোরোগনি, ঠিক আছে। সো গ্যামিটোজেনেসিস, জননকোষ সৃষ্টি। সো গ্যামিট মানে জননকোষ এবং জেনেসিস মানে তৈরি করা। এখন দুই ধরনের জননকোষ, স্ত্রী জননকোষ হচ্ছে উও জেনেসিস তৈরি, আর হচ্ছে পুং জননকোষ তৈরি বা স্পারমাটোজেনেসিস। একটা হচ্ছে স্পার্ম থেকে আসছে স্পারমাটোজেনেসিস, আর উওজেনেসিস আসছে হচ্ছে ওভাম থেকে, ঠিক আছে। সো এই জায়গাটা জাস্ট হচ্ছে একটা চিত্র থেকেই তোমরা টোটাল মনে রাখতে পারবা, রিডিং দিবা অ্যান্ড চিত্রটা দেখবা, তাই হচ্ছে বুঝতে পারবা। এই যে দেখো মাইক্রো গ্যামিটোসাইড, মাইক্রো গ্যামিটোসাইড অর্থাৎ কি পুং গ্যামিটোসাইড। পুং গ্যামিটোসাইডগুলোর কি হবে? এক্স ফ্লাজেলেশন হবে, এবং এক্স ফ্লাজেলেশন হবে একই সাথে ম্যাক্রো গ্যামিটোসাইডগুলো বড় হবে, বড় হয়ে ম্যাক্রো গ্যামিটে পরিণত হবে। তারপরে কি তৈরি হবে? ডিম্বাণু তৈরি হবে, ঠিক আছে, এই যে ডিম্বাণু। এখন এই ডিম্বাণুর সাথে এক্স ফ্লাজেলেশনের মাধ্যমে যে আমাদের শুক্রাণু তৈরি হয়েছিল, এই শুক্রাণুটা যুক্ত হবে। তাহলে এই দশাটারে কি বলতেছি? এটা হচ্ছে নিষেক হইতেছে। নিষেক হওয়ার পরে এই যে মশকির ক্রপের প্রাচীরে কিটের মতো একটা দশা, পোকার মতো লাগতেছে না, এটারে বলতেছে হচ্ছে উওকিনেট। এখন উওকিনেট হইলো, তারপরে এই যে উওকিনেট এটা কি করবে? বাইরে চলে যাবে, মশকির ক্রপের বাইরে যাবে, এবং বাইরে যায় তারপরে হচ্ছে অনেক বিভাজন করে করে স্পোরোজয়েড তৈরি করবে অনেক। তারপরে এগুলো বিদীর্ণ হয় আবার মশকির লালা গ্রন্থিতে চলে আসবে। তখন মশকি যখন আবার আমাদের বডিতে কামড় দিবে, তখন হচ্ছে লালা গ্রন্থি থেকে এই যে স্পোরোজয়েডগুলো আছে এগুলো আমাদের বডিতে চলে আসবে। তাহলে আমাদের বডিতে প্রথম ঢুকতেছে কোনটা? এই স্পোরোজয়েড ঢুকতেছে, আর বাইর হয়ে যাইতেছে কোনটা? মশকির দেহে। মানব দেহ থেকে মশকির দেহে যাইতেছে হচ্ছে গ্যামিটোসাইট, এবং মশকির দেহ থেকে মানব দেহে যাইতেছে কি? স্পোরোজয়েড, ঠিক আছে।
এখন এই জায়গা থেকে তোমাদের ডিটেলস পড়া লাগবে না, জাস্ট রিডিং দিবা তাই হবে। অ্যান্ড এই চিত্রটা খেয়াল রাখবা, তাইলে স্টেজগুলো মনে রাখতে পারবা। অ্যান্ড এই যে জাইগোট, উওকিনেট এবং উওসিস্ট, এই তিনটা হচ্ছে ডিপ্লয়েড দশা, এটা মনে রাখবা। এখন একজন কোশ্চেন করছে যে হিস্টোন প্রোটিন কি। দেখো আমাদের ডিএনএতে ক্রোমোজোমের কথা চিন্তা করো, ধরো এটা হচ্ছে একটা ক্রোমোজোম, এর মধ্যে অনেক পেঁচানো পেঁচানো অবস্থায় ডিএনএ আছে। এখন তুমি সিম্পলি চিন্তা করো তো, ডিএনএগুলো কি দিয়ে তৈরি? নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি, নিউক্লিক অ্যাসিড। আর নিউক্লিক অ্যাসিডগুলো কী ধর্মী? নেগেটিভ চার্জযুক্ত, ঠিক আছে। এখন এই নেগেটিভ চার্জযুক্ত নিউক্লিক অ্যাসিড, ডিএনএর স্ট্রাকচার কেমন অনেক লম্বা না? ডিএনএ কি এরকম পেঁচানো থাকে সব সময়? ডিএনএ তো পেঁচানো থাকে না, ঠিক না? কারণ এইভাবেই তো লম্বা থাকে অনেক। এখন এটারে তুমি পেঁচাইছো, অনেক পেঁচাইছো, কয়েলিং করছো, সুপার কয়েলিং করছো, কন্ডেনসেশন করছো, তাহলে দেখো এই বাহুগুলা একটা অনেকটা অনেক কাছাকাছি চলে আসছে না? তখন কি যে নেগেটিভ নেগেটিভ পরস্পরের বিকর্ষণ করবে। তো তাইলে তুমি যদি চাও এইটুক স্ট্রাকচারের মধ্যে কি অনেক সংখ্যক ডিএনএ না ঢুকাইতে পারবা? পারবা না, কারণ কি নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ করতেছে। সো এই কারণে আমরা করি কি, এই যে ধরো ডিএনএ পেঁচাচ্ছি, নেগেটিভ নেগেটিভ যেন বিকর্ষণ না করে, এই কারণে মাঝখানে মাঝখানে আমরা কিছু পজিটিভ চার্জ দিয়ে দিলাম। সো এই জায়গায় কিছু পজিটিভ চার্জ দিলাম, এই জায়গায় কিছু পজিটিভ চার্জ দিলাম, এই জায়গায় কিছু পজিটিভ চার্জ দিলাম, কিছু পজিটিভ চার্জ দিলাম। তাহলে এই পজিটিভ চার্জটা কী করতেছে? এটা পরস্পরের বিকর্ষণ করা থেকে রোধ করতেছে, অর্থাৎ একসাথে আটকায় রাখতেছে। সো এই যে নিউক্লিক অ্যাসিডের পাশাপাশি ক্রোমোজোমে ডিএনএর পাশাপাশি যে প্রোটিনগুলো দিলাম আমরা পজিটিভ চার্জ হিসাবে, এই প্রোটিনগুলোর নামই হচ্ছে হিস্টোন প্রোটিন, বা এগুলোর পরিবর্তে নিউক্লিয় প্রোটিন, নিউক্লিয় প্রোটিন, নিউক্লিয় প্রোটিন। এই নিউক্লিয় প্রোটিনেরই একটা অংশ হচ্ছে হিস্টোন প্রোটিন, ঠিক আছে। অর্থাৎ ডিএনএতে বা ক্রোমোজোমে ডিএনএর সাথে যে প্রোটিনগুলো থাকে, ওই প্রোটিনগুলোই হচ্ছে মেইনলি হিস্টোন প্রোটিন। বুঝতে পারছো হিস্টোন প্রোটিন কি? So, আশা করি বুঝতে পারছো। আর কোনো আর কারো কোনো হচ্ছে কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে একটু দ্রুত জানাও। হ্যাঁ, বায়োলজির ইংরেজি টার্মগুলো অবশ্যই মনে রাখা লাগবে, কারণ রিসেন্ট টাইমগুলোতে দেখা যাচ্ছে যে বায়োলজির যে ইংরেজি টার্ম আছে ওইগুলো থেকেও কোশ্চেন করছে। ধরো সরাসরি ইংরেজি টার্ম দিয়ে দিচ্ছে, অথবা বাংলার পাশাপাশি ইংরেজি টার্ম দিয়ে দিচ্ছে। যেমন একবার কোশ্চেন হয়েছিল এরকম যে মানুষের লালা গ্রন্থিতে হচ্ছে বা লালায় কোন এনজাইমের উপস্থিতি থাকে। সো এই কোশ্চেন সবাই পারে যে টায়ালিন থাকে, বাট নামটা দিচ্ছে ইংলিশে। সো এখন টায়ালিনের বানান খেয়াল করবা, টায়ালিনের বানান শুরু হয় হচ্ছে পি দিয়ে, টায়ালিন, ঠিক আছে। এখন যারা বাংলা পড়ে গেছে, ইংরেজি পড়ে নাই, ওরা জানা সত্ত্বেও ওরা ঠিকঠাক মতো অ্যান্সার করতে পারে নাই। সো ইংলিশ টার্মগুলো অবশ্যই পড়া লাগবে। আর কোনো কোশ্চেন আছে কারো? আর কারো কোনো কোশ্চেন থাকলে দ্রুত জানাও। আমরা হচ্ছে ক্লাসের শেষের দিকে আসি, কোনো প্রবলেম না থাকলে হয়তো এই জায়গায় শেষ করে দেব। কোনো প্রবলেম থাকলে তাড়াতাড়ি জানাও।
আচ্ছা, আর কোনো প্রবলেম নাই সম্ভবত, তাহলে ক্লাসটা হচ্ছে আমরা এই জায়গায় এন্ড করতেছি। পরের কমপ্লিশন ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।